দুটি রাজনৈতিক দলের উপর ভর করে আছে অন্তর্বর্তী সরকার। মন্তব্য মির্জা আব্বাসের। আওয়ামী সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলে আশা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ছিল দুরভিসন্ধিমূলক। আদালতের পর্যবেক্ষণ, খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশ। নিবন্ধন পাচ্ছে এনসিপি। প্রতীক শাপলা-কলি প্রার্থী তালিকা চূড়ান্ত এ মাসেই, জানালেন নেতারা। বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ। গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে দলগুলোর ঐকমত্যে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। দেশের স্বার্থে আলোচনায় বসার পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, দুটি রাজনৈতিক দলের উপর ভর করেই টিকে আছে এই সরকার। আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলেও আশাবাদী মির্জা আব্বাস। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, সাদেক হোসেন খোকাকে কারাগারে বন্দী রেখে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। খুব সম্ভবত আমার বাবার স্মৃতির প্রতি ওনারা স্মরণ রেখেই আমাকে ঢাকা ৬ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ জানাবো যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম সবকিছুই একসাথে পাশাপাশি করে আসছি। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেয়ার আহ্বানের সমালোচনাও করেন তিনি। জনগণ ঠিক করবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে। ওই 10-20 জন 50 জন মিলে ঠিক করে দিবে। যে দলের কোনো অবস্থানে নাই তারা ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে। এটা কি জনগণ মানবে? জনগণ সেটা পারে না। কাজে জনগণের কথাই বিএনপি বলে, আর দেশের কথাই আমরা বলি, মানুষের স্বার্থের কথা বলি। বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দলকে প্রতীক দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা না থাকার। এ সময় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামাতের দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। তারা লাভ আছে এই কারণে তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীক ধানের শীষের জয়লাভ নিশ্চিতে কাজ করার আহ্বানও জানান মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গতকাল রাজধানীর জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। আরও জানাচ্ছেন গালমান শফি। মঙ্গলবার সকালে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে জুরাইন কবরস্থানে যান মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন। এরপর দলের নেতাকর্মীরাও সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান। পরে জুরাইন কবরস্থানে কোরআনখানি ও মিলাদ মাহফিল হয়। এ সময় ইশরাক হোসেন বলেন, দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন ঢাকার মানুষের প্রিয় নেতা সাদেক হোসেন খোকা, কিন্তু স্বৈরাচারী হাসিনা তাকে দেশে ফিরতে দেননি। ঢাকা ৬ আসন, সেই আসন থেকে আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ,
এমন কোনো বিষয় হয়ে যায় না যে আমাদেরকে এখন এটা নিয়ে বিজয় মিছিল করা বা আনন্দ করার মতো কোনো কিছু হয়ে যায় নাই। এটা এখন আমাদের একটা দায়িত্ব, বিশেষ করে এই আসনের যারা ভোটাররা রয়েছেন, যে কোনো উপায়ে আমরা ভোটারদেরকে মন জয় করে, ভোটারদের সংগঠিত করে এই আসনটি যাতে আমরা দলের যে আমাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেই এবং এই আসনটি বিজয়ী করে নিয়ে এসে আমাদের নেতা দেশ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনি যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, বাংলাদেশকে সংস্কার করতে পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গুপিবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহিরুদ্দিন তুহিনের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানি, সাদেক হোসেন খোকার কনিষ্ঠ পুত্র ইশাক হোসেন ও ভাতিজা মাসরুর হোসেন। একজন মানুষ, একজন নেতা এরকম হতে পারে আমি আসলে বিশ্বাস করতে পারি না। আমি যখন 2008 সালে প্রথম ধানের শীষে মার্কায় নমিনেশন পেলাম, খোকা ভাইকে সালাম করতে গেলাম। খোকা ভাই আমাকে 1 লক্ষ টাকা দিয়ে বলে, এলাকায় যা কাজ কর, শুরু করে দাও, সামনে অনেক কিছু করতে পারবে। দোয়া নিয়েছিলাম খোকা ভাইয়ের কাছ থেকে। খোকা ভাইকে হারিয়ে আমরা একজন আমাদের যোগ্য দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছি। এই শূন্যস্থান পূরণ হবার নয়, মন খুলে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমার চাচা মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আজীবন এরকমই প্রত্যেক বছর আমরা যাতে ওনার মৃত্যুবার্ষিকীতে আরও বেশি বেশি মানুষের দোয়া পাই, যাতে মানুষের চোখের কান্নার বিনিময়ে আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, তাই সমস্ত ঢাকা জুড়িয়ে ছিল তার কাজের ছাপ। মৃত্যু দিবসে তাকে স্মরণ করে 2 সিটি কর্পোরেশনই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আলোচনায় উঠে আসে মেয়র হিসেবে তার কর্মের নানা দিক। মরহুম সাদেক হোসেন খোকার বিধি আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। মামলাটি দুরভিসন্ধিমূলক ছিল বলে উল্লেখ করা হয়েছে আদালতের পর্যবেক্ষণে। গত 15 জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে খালাস দিয়ে রায় দেন। মঙ্গলবার আপিল বিভাগের সেই রায়ের 59 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে আদালত বলছে, মামলার আপিলসমূহের বিষয়বস্তু গঠনকারী কার্যধারাগুলো উদ্দেশ্যমূলকভাবে গঠন করায় তা আইনের স্পষ্ট অপব্যবহার বলে প্রতীয়মান হয়েছে, যা দুরভিসন্ধিমূলক মামলার সমতুল্য। রায়ে আরও বলা হয়েছে, এই রায় অন্যান্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা এই মামলায় আপিল করেননি। গত 15 জানুয়ারি আপিল বিভাগের রায় বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়। ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরা আপিল না করেও সাজা থেকে খালাস পান। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে 10 বছর বাড়িয়ে দেয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় সদস্য ফরম পূরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্নিগ্ধকে স্বাগত জানান। শহীদ মীর মুগ্ধের ত্যাগ এবং তার পরিবারের অবদানের কথাও শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং মীর স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 3টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। প্রতীক হিসেবে এনসিপিকে শাপলা কলি দেওয়া হয়েছে। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী,
বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। এ মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করবে এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলা কলি মার্কায় দেশের 300 আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, যারা নতুন করে রাজনীতি করতে চায় তাদেরকে এনসিপি স্বাগত জানাবে। এই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের অভূতপূর্ব সমর্থন আমরা সাড়া পেয়েছি। আমরা জুলাই সনদের জন্য সারা দেশে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব। অবশেষে ইসির মনোনয়ন এবং দলীয় নির্বাচনী প্রতীক নিশ্চিত হওয়ার পর পুরোপুরি নির্বাচনী আবহ জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, দেশের সংস্কারের আন্দোলন যখন গতি পেয়েছে ঠিক তখনই বিএনপি মনোনয়ন বাণিজ্যে জড়িয়ে পড়েছে। বর্তমান রাজনৈতিক কাঠামোয় সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মত তাদের। ফজলে রাব্বি রিপোর্ট। বিকেলে রাজধানীর বাংলা মোটরে রাষ্ট্র গঠন ব্যর্থতার অনিবার্য পরিণতি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। দেশের প্রতিটি গণঅভ্যুত্থানের বড় সুবিধাভোগী দল বিএনপি। আমির খসরু সাহেবের কথা শুনেছেন, কিসের গণভোট? গণভোট কিছু নাই, ইলেকশনের দিন হলে হইতে পারে, এইভাবে মানে এটা হওয়া না হওয়া যেন সমান। আর ওনারা এখন বলছেন যে আমরা নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা করব। এটা হচ্ছে পরিষ্কারভাবে তারা কমিশনকে প্রতারণার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আসলে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে চাচ্ছে। আমরা বিএনপিকে বলবো যে এই পথ থেকে আপনারা সরে আসেন। এনসিপি নেতারা সমালোচনা করেন বিএনপির মনোনয়নের। এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য জোটে আসা শুরু করলাম, তখন আবারই ওনারা মাঠে মনোনয়নের ফর্ম বিক্রি করা শুরু করল। জায়গায় জায়গায় হরতাল, জায়গায় জায়গায় হলো রোড ব্লকেট, এই জনের বাড়ি ভাঙচুর করতেছে, ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের পর সংস্কার বাস্তবায়ন ব্যর্থ হলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। ৭২-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। লম্বা সময় সংগ্রামের পর নিবন্ধন পাওয়ায় দলটির নেতাকর্মীদের অভিনন্দন জানায় এনসিপির নেতারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে আসার সম্ভাবনা খুব কম বলে মনে করছেন বিশ্লেষকরা। তারপরও দেশের স্বার্থে দলগুলোকে একত্রে বসে সমাধানের চেষ্টা করার পরামর্শ তাদের। শেষ পর্যন্ত ঐক্যমত্যে না হলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণভোট সহ অন্যান্য বিষয় নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে একত্রে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জুলাই সনদ নিয়ে সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এ বিষয়ে সরকারের হতাশার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আহ্বান জানানো হয় এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের এই আহ্বান কার্যকর করতে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাই এ নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। তবুও রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসার পরামর্শ দিচ্ছেন তারা। কাদা চোরাছুরির যে রাজনীতি, সেই রাজনীতিটা একটা ভালো এক্সটেন্টে চলে গেছে। ফলে এইগুলোকে আসলে পাশ কাটিয়ে কিংবা ওভারকাম করে যে রাজনৈতিক দলগুলো আবার এক হয়ে যাবে, আইডিয়ালি এটা খুব ভালো সব শোনায়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আসলে সম্ভাবনা কম বলেই আমার কাছে মনে হয়। যেই দলগুলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে আজকে বাংলাদেশকে এ পর্যায়ে এনেছে, তাদের নিজেদের সাথে নিজেদের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাসটা তাদের একটু থাকতেই হবে। এই বিশ্বাসের ভিত্তিতেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে।
তো আমি মনে করি যে তারা এই এক সপ্তাহ ব্যবহার করে বসে আলোচনার সাপেক্ষে নিজেদের মধ্যে একটু সমঝোতা করে একটা সিদ্ধান্তে আসবে। বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব। তবে জুলাই সনদকে বৈধতা দেওয়ার পথ বাতলে দেওয়াও এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায় বলে মনে করেন তারা। সংসদ যেহেতু নির্বাচিত হয়ে আসবে, সেই সংসদে একটি আলোচনার মাধ্যমে যদি গণভোটের ব্যাপারটা ফয়সালা হয়, অর্থাৎ তারা আলোচনা করার পরে 84টি বিষয় প্রস্তাবগুলো ফাইনাল করে সংসদের ভোটের মাধ্যমে তারপরে গণভোটে দেয়, তাহলে এটি হবে সবচেয়ে পরীক্ষিত গণতান্ত্রিক উপায়। তারপরেও যদি গণভোট দিতেই হয় তাহলেও সেটা নির্বাচনের সাথে হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতে নির্বাচনের আগে আরেকটি সংসদ নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করা আমাদের দেশ ও জাতির জন্য এই মুহূর্তে কোনোভাবেই ঠিক হবে বলে আমি মনে করি না। রেফারেন্ডাম বিষয়ে কিংবা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এটা এই যদি একমত না হয়, সেই ক্ষেত্রে সরকারকে একটা পথ বেছে নিতে হবে। ভোটিং বিহেভিয়ারের আগে একটা প্রবণতা দেখা যায়, সেই প্রবণতাটাই কিন্তু দেখবেন এই দলগুলোকে কাইন্ড অফ কনভিন্স করবে কিংবা বাধ্য করবে যে হয়তো এই দাবি দাবাগুলোর ক্ষেত্রে একমত হয়ে যাওয়ার ব্যাপারে। গণঅভ্যুত্থানের চেতনায় রাজনৈতিক দলগুলো দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের জলবায়ু খাতে নেওয়া মোট 891টি প্রকল্পে প্রায় 2110 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশের জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের বরাদ্দের 54%ই দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীরা জলবায়ু তহবিলের বরাদ্দকৃত অর্থ লুটপাট করেছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন, জলবায়ু তহবিলের অর্থের 9-6 চিত্র খুবই হতাশাজনক ও করুণ। ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা ছিল বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। গাড়ি আমদানি ও গার্মেন্টস পণ্য রপ্তানি বেড়েছে মোংলা সমুদ্র বন্দরে। দেশের আমদানি করা গাড়ির 55% এ বন্দরেই খালাস হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষ আর কাস্টমস হাউজের। অন্যদিকে বন্দরের সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমানোর আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 2009 সাল থেকে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয়। মাত্র কয়েক বছরে এখন দেশের 55% গাড়ি খালাস হচ্ছে মোংলা সমুদ্র বন্দরে। 2009-10 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত মোট 1,95,434টি গাড়ি মোংলা বন্দরে খালাস হয়েছে। আর চলতি অর্থ বছরের 3 মাসে এসেছে 2,543টি গাড়ি। বন্দরের ট্রাফিক বিভাগ বলছে, দেশের সব গাড়ি খালাস করার সক্ষমতা রয়েছে মোংলা বন্দরের। আমাদের গত 24-25 অর্থ বছর পর্যন্ত এই পর্যন্ত 1,95,434টি গাড়ি এই বন্দর থেকে আমদানি হয়েছে এবং চলতি অর্থ বছরে জুলাই থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত এখন পর্যন্ত আমরা 2,543টি গাড়ি আমদানি করেছি। এই বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয় 2023-24 অর্থ বছরে। এরই মধ্যে 4 বছরে 10,147 মেট্রিক টন তৈরি পোশাক রপ্তানি হয়েছে। বন্দরের উপপরিচালক বলছেন, দেশের অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দরের ট্যারিফ ও বিভিন্ন চার্জ কম। আপাতত চার্জ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সর্বশেষ অর্থ বছরে কিন্তু আমাদের 4,451 মেট্রিক টন কিন্তু এই বন্দর দিয়ে গার্মেন্টস রপ্তানি হয়েছে, অর্থাৎ আমাদের কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমরা কিন্তু ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার কারণে কিন্তু এগুলো বৃদ্ধি পেয়েছে। মোংলা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যাংক ঋণ ছাড়াই বাড়তি সুবিধা নিয়ে এ বন্দর ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা। দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা দেয়া হচ্ছে ব্যবসায়ীদের। এখানে আসলে এখানে সুবিধাতে 1 থেকে 2 দিনের মধ্যে পণ্য খালাস নিতে পারে ইম্পোর্টাররা ইচ্ছা করলে, কারণ এখানে খুব কম পরিমাণ আসলে একদিন এক্সামিনেশন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সামিনেশন করে সে যদি ইম্পোর্টার যদি রেডি থাকে তাহলে সে একদিনেও পণ্য খালাস নেওয়ার চেষ্টা করতে পারে। যেহেতু এ বন্দরে অনেক সুবিধা আর সক্ষমতা রয়েছে, তাই চট্টগ্রামের চাপ কমিয়ে মোংলা বন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় রাজস্ব বিভাগের। আমরা আশা করি যে অনেকেই
চিরাংপুর, যেমন আমরা গাড়ির কথা বলেছি যে মংলায় এমনিতে গাড়ি বেশি আসে, সবগুলো গাড়ি আমরা মংলায় আনতে পারি কিনা সেটা নিয়ে আমরা গাড়ির ব্যবসায়ী যারা ওনাদের সাথে কয়েকবার বসেছি, আবারও বসবো। এই টাইপের অন্যান্যগুলো যেগুলো এখানে আসলে সহজে তারা সার্ভিস পাবেন এবং ব্যবসায়ীদের যদি উপকার হয় ওনারা এইটার ব্যবহার যেন আরো বাড়ায়। মোংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। নানা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বন্দরের সক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোট। এরই মধ্যে ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড করেছে এই নির্বাচন। সম্ভাব্য মেয়র হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। জোহরান মামদানি মুসলিম হওয়ায় তাকে হারানোর জন্য স্বতন্ত্র প্রার্থী ও ডেমোক্র্যাট নেতা অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টি সমর্থিত মামদানি জয়ী হলে শহরের জন্য ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। যদিও বেশিরভাগ জনমত জরিপে কুমোর তুলনায় মামদানি 10 থেকে 20 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন। মামদানিকে হারানোর স্বার্থে তৃতীয় স্থানে থাকা রেডিও হোস্ট মিডিয়া ব্যক্তিত্ব কার্টিস স্লিওয়াকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন কুমো। স্থানীয় সময় ভোর 6টা থেকে কেন্দ্রগুলো খুলে দিলে বেলা 3টা নাগাদ 14 লাখের বেশি ভোট পড়ে, যা 2001 সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতির ঘটনা। রেকর্ড ভেঙে এবার আগাম ভোট দিয়েছেন 7,35,000-এর বেশি ভোটার, যা গত নির্বাচনের তুলনায় 20% বেশি। এই আগাম ভোটে ভর করেই গতবার মেয়র নির্বাচিত হয়েছিলেন এরিক অ্যাডামস। মামদানি নির্বাচিত হলে তিনি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং অভিবাসী মেয়র। ক্রিকেট, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান। গত জুনের পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। 11 নভেম্বর সিলেটে শুরু হবে 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। 19 নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ খেলতে 6 নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও আবারও তাকে অধিনায়কের দায়িত্বে ফিরিয়েছে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি টেস্টের জন্য 14 সদস্যের যে দল ঘোষণা করেছে বিসিবি, সেখানে নেই কোনো নতুন মুখ। যদিও দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। টাইগারদের হয়ে 18 টেস্টে 1 সেঞ্চুরিতে 23 গড়ে 775 রান করেছে জয়। আর জুনে শ্রীলঙ্কার মাটিতে খেলা টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন 3 জন। তারা হলেন টাইগারদের হয়ে 8 টেস্ট খেলা এনামুল হক বিজয়, 1 টেস্ট খেলা উইকেট কিপার ও মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন এবং অফ স্পিনার নাইম হাসান। এনামুল খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়লেও অঙ্কন লঙ্কায় টেস্ট খেলেননি এবং নাইম গল টেস্টে 5 উইকেট নিলেও আইরিশদের বিপক্ষে তাকে বিবেচনায় রাখেননি নির্বাচকরা। টেস্ট দলের জন্য সদস্যরা হচ্ছেন ওপেনার সাদমান ইসলাম, ব্যাটার মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, 2 বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ, 4 পেসার সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 2টি রাজনৈতিক দলের উপর ভর করে আছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য মির্জা আব্বাসের। আওয়ামী সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলে আশা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ছিল দুরভিসন্ধিমূলক, আদালতের পর্যবেক্ষণ। খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশ। নিবন্ধন পাচ্ছে এনসিপি, প্রতীক শাপলাকলি। প্রার্থী তালিকা চূড়ান্ত এ মাসেই, জানালেন নেতারা। বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ। গণভোট নিয়ে 1 সপ্তাহের মধ্যে দলগুলোর ঐকমত্যে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। দেশের স্বার্থে আলোচনা বসার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।